অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কয়েকটা এমসিকিউ। দেখো, এটাকে তোমরা কিন্তু মক হিসাবে নেওয়ার চেষ্টা করবে এবং মক হিসাবেই তোমরা দেবে, কারণ এই যে কোশ্চেন গুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই এই সমস্ত যে এক্সাম গুলো আছে, আরআরবি, এনটিপিসি, তারপরে তোমার গ্রুপ ডি, কেপি এবং পিএসসি রিলেটেড যা যা এক্সাম আছে, এসএসসি রিলেটেড যা যা এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামে কিন্তু কাজে আসবে। তো প্রত্যেকে তোমরা দেখবে এবং এটাকে কিন্তু মক হিসাবে নেবে। আমি এই কোশ্চেন গুলো বলার আগে তোমরা কিন্তু নিজেরা উত্তরটা করে নিবে এবং কত স্কোর তোমাদের হচ্ছে আউট অফ 20 মধ্যে তোমরা কিন্তু আমাকে সেটা স্কোরে জানাবে। ঠিক আছে, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের স্কোরটা জানাবে। চলো, আজকে আমি তাহলে প্রথম প্রশ্ন আলোচনা করে দিই। কি আছে দেখো, প্রথম প্রশ্ন বলছে ভারতের জাতীয় প্রতীকের নিম্নের কোন নীতিবাক্যটি লেখা আছে। দেখো, আমাদের যে জাতীয় প্রতীক মানে যে অশোক স্তম্ভ আছে, সেই অশোক স্তম্ভটা কোথায় অবস্থিত, এটা আগে খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে এই জাতীয় প্রতীকটা কোথায় আছে, কোথায় আছে এটি অবস্থিত, মনে রাখবে সারনাথ। কোথায় অবস্থিত? সারনাথে অবস্থিত। এবং তোমরা নিশ্চয়ই জানো যে তিন দিকে তিনটা লায়ন আছে, ঠিক আছে, এবং দেখবে একটা চক্রের মতো চাকা আছে যেটাকে অশোক চক্র বলা হয়। ঠিক আছে, তারপরে দেখবে তার নিচে লেখা আছে যে একটা নীতিবাক্য, সেটা কি না, সেটা হচ্ছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে। প্রশ্ন হচ্ছে যে সত্যমেব জয়তে এটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে। মনে রাখবে এটা কিন্তু নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। মুন্ডক উপনিষদ থেকে। উপনিষদ, তাহলে ভিভিআই বিশাল ইম্পর্টেন্ট যে সত্যমেব জয়তে এই কথাটি বা এই তোমার এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এবং এটা কোথায় আছে বললাম? অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের নিচে যে চাকার নিচে দেখবে তোমার লেখা আছে সত্যমেব জয়তে। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমরা নিজেরা করবে, তারপরে কিন্তু আমার উত্তরগুলো দেখবে। চলো, পরের প্রশ্ন কি আছে দেখে নাও। বলছে রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত বসুন্ধরা বৈঠক বা বসুন্ধরা সম্মেলন কিসের জন্য হয়? ঠিক আছে, কিসের জন্য হয়েছিল? তো প্রথম প্রশ্ন যে স্যার, এই যে রিও ডি জেনেরিও ব্রাজিলের এটা অবস্থিত। ঠিক আছে, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, ব্রাজিল এটা মনে রাখবে আগে, বিশাল ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্রাজিল, এই ব্রাজিল শহরের রিও ডি জেনেরিওতে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট এটা কিন্তু হয়েছিল। স্যার প্রথম প্রশ্ন, এটা কত সালে হয়েছিল? বিশাল ইম্পর্টেন্ট, 1992 সালে রিও ডি জেনেরিওতে বা রিও সামিট কিন্তু হয়েছিল। এবং এই রিও সামিটটা কিসের জন্য হয়েছিল? বিশাল ইম্পর্টেন্ট, মনে রাখবে পরিবেশের জন্য। পরিবেশকে রক্ষা করার জন্য কিন্তু এই রিও সামিটটা হয়েছিল। স্যার এই রিও সামিটে কি গ্রহণ করা হয়েছিল? মনে রাখবে বিশাল ইম্পর্টেন্ট, এজেন্ডা 21। বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, এজেন্ডা 21 মানে 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কিসের জন্য? না পরিবেশকে রক্ষার জন্য। তোমরা নিশ্চয়ই জানো যে পরিবেশ কিন্তু দিনের দিন দূষিত হয়ে যাচ্ছে, যাতে পরিবেশকে রক্ষা করা যায় তার জন্য এজেন্ডা 21 গ্রহণ করা হয়েছিল, যাতে পরিবেশকে দূষণ মুক্ত রাখা যায়। তাহলে এটা কত সালে হয়েছিল? 1992 সালে। কোথায় হয়েছিল? না ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। তোমরা নিজেরা কিন্তু উত্তর করার চেষ্টা করবে, তারপরে কিন্তু আমার সলিউশন দেখবে। দেখো কি বলছে, বলছে ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? তাহলে ভারতীয় সেনা দিবস বা ন্যাশনাল আর্মি ডে, বিশাল ইম্পর্টেন্ট। কি বললাম? ন্যাশনাল আর্মি ডে। ন্যাশনাল আর্মি ডে, আর্মি ডে কবে পালন করা হয়? ঠিক আছে, যারা পুলিশের এক্সাম দেবে তাদের জন্য এটা বিশাল ইম্পর্টেন্ট। 15ই জানুয়ারি ন্যাশনাল আর্মি ডে পালন করা হয়। দেখতে পাচ্ছ এই 9 এপ্রিল, এটাও বিশাল ইম্পর্টেন্ট। এটা মনে রাখবে সিআরপিএফ এর বীরত্ব দিবস পালন করা হয়। ঠিক আছে, কাদের? সিআরপিএফ এর কিসের দিবস? না বীরত্ব দিবস। বীরত্ব দিবস পালন করা হয়। দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আমি বেসিক কোশ্চেন বলবো না, খুব শর্টে তোমাদের আমি আলোচনা করব। ঠিক আছে, দেখো বলছে 1613 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের প্রথম
ভারতের মাটিতে প্রথম ঘাঁটি, ঘাঁটি বলতে এখানে দেখবে প্রথম ঘাঁটি বললে ভুল হয়ে যাবে, মানে ফার্স্ট পার্মানেন্ট যে ঘাঁটি সেটা কোথায় ছিল। দেখো যেহেতু তোমাদের এখানে সাল বলে দিয়েছে 1613 খ্রিস্টাব্দে, তাহলে অন্য কিছু ভাবার দরকার নেই, মনে রাখবে এটা কি হবে, সুরাট হবে। ঠিক আছে, সুরাটে মনে রাখবে ইংরেজদের কিন্তু প্রথম পার্মানেন্ট ঘাঁটি ছিল 1613 খ্রিস্টাব্দে। বাট যদি বলা হয় টেম্পোরারি, টেম্পোরারি ঘাঁটি কোথায় ছিল তখন মনে রাখবে মুসালিপত্তনম। ঠিক আছে, মুসালিপত্তনম, এই মুসালিপত্তনমে মনে রাখবে ফার্স্ট কিন্তু ঘাঁটি হয়েছিল কাদের না, ইংরেজদের। বাট এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা ছিল টেম্পোরারি, টেম্পোরারি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম পার্মানেন্ট ঘাঁটি কোনটা ছিল মনে রাখবে 1613 খ্রিস্টাব্দে সুরাটে। ঠিক আছে, দেখো এখানে কালিকট বন্দর দেখতে পাচ্ছ, কালিকট। প্রশ্ন হয় যে ভারতের মধ্যে প্রথম, নিশ্চয় জানো যে পর্তুগিজরা কিন্তু প্রথম এসেছিল ভারতে, এবং এই পর্তুগিজরাই এই কালিকট বন্দরে, ঠিক আছে, এটা কেরালার কালিকট বন্দর, এই কালিকট বন্দরে কিন্তু 1498 খ্রিস্টাব্দে, 1498 খ্রিস্টাব্দে প্রথম এসেছিল কে না, ভাস্কো ডা গামা। বিশাল ইম্পর্টেন্ট, বিশাল পরীক্ষা আছে, কে না, ভাস্কো ডা গামা, ভাস্কো ডা গামা। ঠিক আছে, ভাস্কো ডা গামা প্রথম কিন্তু পর্তুগিজ যে ভারতের মাটিতে এসেছিল কিসের জন্য, ব্যবসার উদ্দেশ্যে। ঠিক আছে, বাণিজ্য করার জন্য। এখান থেকে এই কেরালা থেকে প্রচুর পরিমাণে কিন্তু মশলা নিয়ে কিন্তু বিদেশের, মানে ওখানে ইউরোপেতে গিয়ে কিন্তু বিক্রি করেছিল। ঠিক আছে, ইউরোপের বাজারে প্রচুর দামে কিন্তু বিক্রি করেছিল। এবং পরীক্ষায় এটাও আসে, এই যে ভাস্কো ডা গামা এসেছিল, একে একজন রাজা ওয়েলকাম করেছিল, তার নাম কি, ইম্পর্টেন্ট মনে রাখবে, রাজা জামোরিন। WBCS এ পরীক্ষায় এসেছে জামোরিন, জামোরিন। তাহলে মনে রাখবে জামোরিন তাকে কি করেছিল না, ওয়েলকাম করেছিল। ঠিক আছে, ভারতে আসার জন্য। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, বলছে ভারতীয় বাজেটের জনক কাকে বলা হয়। তাহলে মনে রাখবে ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। তো ভারতীয় যদি বলা হয় যে প্রথম কেন্দ্রীয় বাজেট কে পেশ করেছিল, প্রথম কেন্দ্রীয় বাজেট, কথা মন দিয়ে শুনবে, প্রথম কেন্দ্রীয় বাজেট, কেন্দ্রীয় বাজেট। তো মনে রাখবে প্রথম কেন্দ্রীয় বাজেট কিন্তু পেশ করেছিল শানমুখম চেট্টি। বিশাল ইম্পর্টেন্ট, শানমুখম চেট্টি, মুখম চেট্টি, শানমুখম চেট্টি মনে রাখবে প্রথম কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করেছিল। বাট আমি এখানে কোশ্চেনে কি আছে যে ভারতীয় বাজেটের জনক কাকে বলা হয়। যদি জনক বলা হয় মনে রাখবে প্রশান্ত চন্দ্র মহালানবিশ। এবং নিশ্চয়ই তোমরা জানো যে পরীক্ষা আসে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কোন মডেলের, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কোন মডেলের। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্ট 5 ইয়ার যদি প্ল্যান বলা হয়, ঠিক আছে, 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ডমার মডেল। ঠিক আছে, কি মডেল, হ্যারড ডমার মডেল। কেন বলছি কারণ বুঝতে পারবে। বাট দেখবে সেকেন্ড যদি বলা হয় 5 ইয়ার মডেলটা কোন মডেলে, মনে রাখবে এই যে মহালানবিশ মডেলে। ঠিক আছে, তাহলে মহালানবিশ, মহালানবিশ মডেল কোনটা না, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কি বললাম, হ্যারড ডমার মডেল, হ্যারড ডমার মডেল। ক্লিয়ার। এবং নিশ্চয়ই তোমরা জানো যে প্রশান্ত মহালানবিশ, ইনাকে কি বলা হয় না, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর জনক বলা হয়, ফাদার অফ ন্যাশনাল, মানে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স, বিশাল ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ফাদার অফ ইন্ডিয়ান ভিভিআই, ভিভিআই বিশাল ইম্পর্টেন্ট। এবং ইনার এই যে প্রশান্ত চন্দ্র মহালানবিশ, ইনার জন্মদিন উপলক্ষে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়। এবং তোমাদের জন্য প্রশ্ন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে। কি বললাম, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়। আমি বলে দিলাম যে প্রশান্ত চন্দ্র মহালানবিশ, ইনার কিন্তু জন্মদিন উপলক্ষে স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়। তোমাদের জন্য প্রশ্ন, কবে পালন করা হয়, কবে,
কবে? তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। পরের প্রশ্ন দেখো, বলছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল বা কোথায় কোন শহরে হয়েছিল? তো নিশ্চয়ই জানো তোমরা যে পাঞ্জাবের অমৃতসর, এই অমৃতসরেই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিন্তু সংঘটিত হয়েছিল। এবং এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? বিশাল ইম্পর্টেন্ট, তো মনে রাখবে 13ই এপ্রিল 1919 সালে। সালটা বিশাল ইম্পর্টেন্ট, ডেটটা না মনে রাখলেও চলবে। তো 1919 সালে 13ই এপ্রিল তোমার জালিয়ানওয়ালাবাগ যে ম্যাসাক্রে বা হত্যাকাণ্ড এটা কিন্তু সংগঠিত হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো যে নিরস্ত্র ভারতীয়রা রাওলাট অ্যাক্টের বিরোধিতার জন্য কিন্তু এই পরীক্ষা আসে। এই যে তোমার কোন অ্যাক্টের বিরোধিতা করছিল? রাওলাট আইন, ঠিক আছে, রাওলাট আইন বিশাল ইম্পর্টেন্ট, রাওলাট আইন বা রাওলাট অ্যাক্ট বলতে পারো। এই রাওলাট অ্যাক্টের কিন্তু এই রাওলাট অ্যাক্টে কি বলা হয়েছিল না, রাওলাট অ্যাক্টে বলা হয়েছিল যে যে কোনো ভারতীয়কে ইংরেজরা যখন খুশি কি করতে পারবে না, কোন রকম মানে কি বলবো তারা কোনো ভুল করেনি তারা, ঠিক আছে, তাও কিন্তু তারা মানে অ্যারেস্ট করতে পারবে, ঠিক আছে। তো অ্যারেস্ট করে ডিটেনশন মানে তাকে কিন্তু মানে জেলবন্দি করতে পারবে, ঠিক আছে, এবং কোনো প্রুফ দেখানোর তাদের প্রয়োজন নেই যে কেন তারা অ্যারেস্ট করেছে। তো এটার বিরুদ্ধে কিন্তু বুঝতেই পারছো সেই সময় কিন্তু ভারতীয়রা চাইছে যে ইংরেজদেরকে লাথি মেরে এখান থেকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিবে, ঠিক আছে। সেই সময় কিন্তু দেখবে যে অনেকটা কিন্তু মানে ইংরেজরা কিন্তু ব্যাকফুটে চলে গেছিল। তো সেই সময় তারা কিন্তু এই রাওলাট অ্যাক্ট আনলো। রাওলাট অ্যাক্টের মাধ্যমে তারা কি করলো না, যে কোনো ভারতীয়কে তারা অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে কিন্তু জেলবন্দি করে রাখতে পারবে। তো এটাই ছিল রাওলাট অ্যাক্ট। এই অ্যাক্টের বিরোধিতা করেছিল, করার ফলে বিরোধিতা করে ভারতীয়রা কিন্তু এই যে অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে একটা বিক্ষোভ করছিল। এই শান্তিপূর্ণ বিক্ষোভে জেনারেল ডায়ারের নির্দেশে এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মানে জেনারেল ডায়ার উনি কিন্তু নির্দেশ দেবে যে গুলি চালাও, ঠিক আছে। গুলি চালানোর পরে প্রচুর ভারতীয় কিন্তু সেখানে মারা যাবে এবং সেটাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ঠিক আছে। তো পরীক্ষা আসা ইম্পর্টেন্ট, সালটা মনে রাখবে, কিসের জন্য হয়েছিল, কোন আইনের বিরোধিতা করতে, রাওলাট অ্যাক্ট। এবং এটাও পরীক্ষা আসে যে কোন দুজনকে অ্যারেস্ট করার জন্য এই তোমার মানে এই অ্যাক্টকে, রাওলাট অ্যাক্টকে কাজে লাগিয়ে ইংরেজরা কোন দুজনকে অ্যারেস্ট করেছিল, মানে কোন দুজনকে রিলিজ করার উদ্দেশ্যে এই তোমার তোমার এই যে বিক্ষোভটা করছিল ভারতীয়রা, সেটা কোন দুজনকে অ্যারেস্ট করার জন্য, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। আমি তোমাদের জন্য কিছু কিছু কোশ্চেন রাখছি যাতে তোমাদের ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ লাগে, তোমরা নিজেরাও কিছু করতে পারো এবং প্রত্যেকটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কেমন পাচ্ছ, এটা কিন্তু জানাবে। দেখো, কার নামের আগে চাচা? বিশাল ইম্পর্টেন্ট, চাচা। চাচা কাকে বলা হয় না, পন্ডিত জওহরলাল নেহরু, ইনাকে কিন্তু চাচা উপাধি দেওয়া হয়েছে। এবারে প্রশ্ন হবে যে স্যার চাচা কেন বলা হয়? কারণ এই পন্ডিত জওহরলাল নেহরু মানে শিশুদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে ইনি কিন্তু অনেকটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখেছিল আর কি, মানে ভালো আর কি সম্পর্ক রেখেছিল। এই জন্য কিন্তু এনা টাইটেল কিন্তু চাচা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং পরীক্ষা আসে দেখো এই জন্যই, যেহেতু বললাম যে বাচ্চাদের সঙ্গে একটা বিশাল বন্ডিং ছিল জওহরলাল নেহরুর, এই জন্য ইনার জন্মদিন উপলক্ষে ন্যাশনাল তোমার চিলড্রেন্স ডে পালন করা হয়, ঠিক আছে। পরীক্ষা আসে যে চিলড্রেন্স ডে কবে পালন করা হয়, চিলড্রেন্স ডে কবে পালন করা হয়? এনার জন্মদিন উপলক্ষে 14ই জানুয়ারি। চোদ্দই নভেম্বর, সরি 14ই নভেম্বর, একটু তোমরা কারেকশন করে নেবে, একটু ভুল বলা হয়ে গেল। 14ই নভেম্বর, ঠিক আছে, 14ই নভেম্বর এনার জন্মদিন উপলক্ষে চিলড্রেন্স ডে পালন করা হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে দেখে নাও। বলছে ভাস্কো ডা গামা কোথাকার অনুসন্ধানকারী বা পর্যটক ছিলেন? তাহলে ভাস্কো ডা গামা তোমাদের বলেই দিয়েছি যে ভাস্কো ডা গামা কোথাকার ছিলেন না, পর্তুগিজ ছিলেন।
তিনি পর্তুগিজ থেকে কিন্তু ভারতে এসেছিল। ঠিক আছে, তো কত সালে তোমাদের বললাম 1498 খ্রিস্টাব্দে। 1498 খ্রিস্টাব্দে কোথায় এসেছিল না কেরালার যে কালিকট বন্দর, ঠিক আছে, কেরালার কালিকট বন্দরে এসেছিল, যেটাকে আমরা নিশ্চয়ই জানো, ওই যে ধরো এইটা হচ্ছে যদি কেরালা হয়, ঠিক আছে, তো এইখানে কালিকট বন্দর আছে কিন্তু, হ্যাঁ? এবং এই কেরালার যে কোস্ট, এটাকে কি বলা হয়, মালাবার কোস্ট বলা হয়, বিশাল ইম্পর্টেন্ট, মালাবার কোস্ট। কোস্ট বলতে উপকূলের কথা বলা হয়েছে, মালাবার কোস্ট। এবং এই যে এটা হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুর যে এই যে কোস্ট এরিয়াটা আছে, এটাকে বলা হয় করমণ্ডল উপকূল। ঠিক আছে, করমণ্ডল মণ্ডল উপকূল। এবং এই উপকূলে তুমি নিশ্চয়ই জানো, করমণ্ডল উপকূল, এই উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, মানে একবার রিটেটিং মনসুনের ফলে, এবং একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন যাবে তখন একবার হবে, এবং যখন ফিরে আসবে সেটা রিটেটিং মনসুন হিসাবে, তখনও কিন্তু একবার বৃষ্টিপাত ঘটাবে। এই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, মানে 2 টাইমস। মানে শীতকালেও দেখবে বৃষ্টিপাত হয় এই করমণ্ডল উপকূলে, তামিলনাড়ুতে দেখবে প্রচুর পরিমাণে শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে, বলছে যে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশ আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? স্বদেশী আন্দোলন। দেখো স্বদেশ তো মনে রাখবে, দেখো স্বদেশ মানে কি, আমার দেশ, মানে আমার ঘর আর বাইরে। ঠিক আছে, এই ঘরে বাইরে মনে রাখতে পারবে, একদম সহজ ব্যাপার। ঠিক আছে, যখন বলবে স্বদেশী আন্দোলন, ঠিক আছে, স্বদেশী, তাহলে আমার ঘর এবং বাইরে, ঘরে বাইরে। ঠিক আছে, এবং নিশ্চয়ই তোমাদের একটু আগে বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটু পয়েন্ট বলে দিই, যেহেতু তোমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমি বললাম, তো তিনি কিন্তু জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পরে কিন্তু তিনি নাইটহুড উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে নাইটহুড, নাইটহুড। ঠিক আছে, এই নাইটহুড উপাধিটা কে দিয়েছিল না ইংরেজরা দিয়েছিল। এই ইংরেজদের নাইটহুড উপাধি ত্যাগ করেছিল কে না রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিশ্চয়ই জানো যে প্রথম ফার্স্ট এশিয়ান সাহিত্যিক যিনি কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিল। কত সালে? 1913 সালে, 1913, 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে যে প্রথম এশিয়ার কোন সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট কোশ্চেন তোমরা দেখে নাও। দেখো কি আছে, বলছে কোন সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয়? তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফার্স্ট কত সালে হয়েছিল? 1951 সালে কিন্তু প্রথম সংবিধান সংশোধন হয়েছিল। প্রথম সংবিধান সংশোধন হয়েছিল কত সালে? 1951 সালে। বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তোমরা কিন্তু পড়ে নেবে প্রত্যেকে। পরের প্রশ্ন দেখো কি আছে, বলছে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো এইগুলো কিন্তু পরীক্ষা আসে, প্রচুর আসে, কিন্তু ভালো করে বুঝো। ডিএনএ থেকে কি, ডিএনএ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, কি বললাম? ডিএনএ থেকে যদি ডিএনএ উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন। স্যার যদি ডিএনএ থেকে, যেটা পরীক্ষায় আমাদের এসেছে, ডিএনএ থেকে আরএনএ হয়, এটাকে আমরা কি বলবো? ডিএনএ থেকে আরএনএ, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। তাহলে আজকে এই যে কোশ্চেনটা আমরা তোমাদের দিয়েছি, এটা কিন্তু ট্রান্সক্রিপশন। আরো একটা পরীক্ষায় আসে কি না এমআরএনএ থেকে প্রোটিন, ঠিক আছে, বা আরএনএ থেকে প্রোটিন, যাই বলো না তোমরা, এমআরএনএ থেকে কি হচ্ছে না প্রোটিন হচ্ছে, প্রোটিন। এমআরএনএ থেকে যদি প্রোটিন উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো ট্রান্সলেশন। কি বলবো? ট্রান্সলেশন, ট্রান্সলেশন। তাহলে মনে থাকবে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে এমআরএনএ থেকে প্রোটিন, যেটাকে আমরা বলবো ট্রান্সলেশন। এবং এই যে প্রোটিনের মানে প্রোটিন কি দিয়ে গঠিত? অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। মানে প্রোটিনের একক কাকে বলা হয়? ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড বলা হয়, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড।
প্রোটিন হচ্ছে, প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। দেখো পরের প্রশ্ন কি আছে, হচ্ছে দুধের বিশুদ্ধতা মাপার হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে দুধের মধ্যে দেবে দুধকে দইয়ে রূপান্তরিত করে একটা অ্যাসিড, তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কি অ্যাসিড? আমি কি বললাম, দুধকে কিসে, দই, ঠিক আছে, রূপান্তরিত করতে একটা অ্যাসিড কাজ করে, তার নাম কি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। তাহলে ব্যাপারটা বুঝে নিলে যে ল্যাকটিক ব্যাপারটা যুক্ত এদের সঙ্গে রিলেটেড, তাই তো? তাহলে আমাকে উত্তর কি হবে নিজেরা বলো, ল্যাক্টোমিটার হবে। ঠিক আছে, কোশ্চেনের মধ্যেই উত্তর কিন্তু আছে, তোমাকে একটু তোমার ব্রেনটাকে সার্কুলেট করতে হবে, আর কিছু নয়। ঠিক আছে, এবং দেখো বাকি যেগুলো আছে, অল্টিমিটার। অল্টিমিটার মনে রাখবে হাইট বা উচ্চতা মাপা হয়। ঠিক আছে, উচ্চতা নির্ণয় করার জন্য কিন্তু অল্টিমিটার ইউজ করা হয়। হাইগ্রোস্কোপ, হাইগ্রোস্কোপ বলতে হাইগ্রোমিটার, যেটা হাইগ্রোমিটার, হাইগ্রোস্কোপ মানে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারে কি হয় না, বায়ুর আর্দ্রতা মাপা হয়। কি মাপা হয় না, বায়ুর আর্দ্রতা। এর আর্দ্রতা মাপা হয় কার সাহায্যে, হাইগ্রোস্কোপের সাহায্যে। ব্যারোমিটার কি হয় না, বায়ুর চাপ মাপা হয়। কি হবে না, বায়ুর চাপ। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ তোমাদের অনেকবার আমি বলেছি। চলো পরের প্রশ্ন আমরা তাহলে দেখে নিই কি আছে পরের প্রশ্ন। কোশ্চেন কিন্তু কঠিন রাখিনি, সহজে রেখেছি যাতে তোমরা পারো। এই যে কাকা বাবু, কার ছদ্মনাম? বিশাল আছে পরীক্ষায়, কাকা বাবু। ঠিক আছে, তো কাকা বাবু মনে রাখবে প্রভাত কিরণ বসু। ঠিক আছে, এবং কাকা বাবু আরেকজনকে বলা হয়, তো নামটা তোমরা জেনে রেখে দাও, পরীক্ষা আসতে পারে। এটাও আসতে পারে প্রভাত কিরণ বসু, এবং সেটাও কিন্তু আসতে পারে, সেটা হচ্ছে তোমার সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, কি না, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়, কাকাবাবু এবং প্রভাত কিরণ বসু একই। ঠিক আছে, মানে একই পার্সন কিন্তু নয়, হ্যাঁ, দুজন আলাদা পার্সন, বাট এই দুজনকে কিন্তু বলা হয় কাকাবাবু। হ্যাঁ, চলো দেখো, বলছে সুপ্রিম কোর্টের আগে কি নাম ছিল? তাহলে সুপ্রিম কোর্ট, আমরা যে সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছি বর্তমানে, যে সুপ্রিম কোর্ট আছে সেটা কিন্তু 1950 সালে তৈরি হয়েছিল, বাট এর আগে কিন্তু সুপ্রিম কোর্ট তৈরি হয়ে গেছিল। তখন কিন্তু তার নামটা কিন্তু আলাদা ছিল। কি ছিল না, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। কি ছিল না, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। তাহলে বিশাল ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, মুখস্থ করে নিবে তোমরা কিন্তু। হ্যাঁ, চলো পরের প্রশ্ন কি আছে দেখো, বলছে নিম্নের কোন রাজ্যে দাম্ফা দাম্ফা টাইগার রিজার্ভ রয়েছে? একটু অড কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, কিন্তু তোমাদের দেখবে একটা পরীক্ষায় আশা করেছি, প্রশ্ন আছে আর কি, যে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভের নাম কি? বৃহত্তম বৃহত্তম টাইগার রিজার্ভ। বৃহত্তম টাইগার রিজার্ভ হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ। বিশাল ইম্পর্টেন্ট। কি বললাম, নাগার্জুন সাগর শ্রীশৈলাম, শ্রীশৈলাম রিজার্ভ। ঠিক আছে, নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ কোথায় আছে এটি না, এটি অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে এটা কিন্তু অবস্থিত। ঠিক আছে, এবং দাম্ফা যে টাইগার রিজার্ভটা, এটা কোথায় আছে? এটা আছে মিজোরামে। ঠিক আছে, এটি কোথায় আছে? এটা আছে মিজোরামে। ঠিক আছে, তো এরকম কয়েকটা টাইগার রিজার্ভ আছে, সেগুলো কিন্তু তোমাদের আমি পড়িয়ে দেবো কোনোদিন। ঠিক আছে, পুরো শুধু টাইগার রিজার্ভ পড়িয়ে দেবো, একদিন ন্যাশনাল পার্ক পড়িয়ে দেবো, একদিন টাইগার রিজার্ভ পড়িয়ে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু ক্লাসগুলো ভালো করে দেখে নিবে। আচ্ছা দেখো, রেনাল স্টোন রোগ, ঠিক আছে, কোন ভিটামিনের জন্য হয়? দেখো, একটা ভিটামিন আছে, সেটাকে যদি এক্সেস বেশি পরিমাণে নিয়ে নাও, তখন কিন্তু তোমার একটা মানে কি বলবো, কিডনিতে কিন্তু একটা স্টোন সৃষ্টি হতে পারে। ঠিক আছে, দেখো রেনাল, এই বলেছিলাম তোমাদের রেনাল, রেনাল শব্দটা রিলেটেড টু কি, কিডনি।
কিডনি থাকলেই মনে রাখবে রেনাল, রেনাল শব্দটা যুক্ত কিডনির সঙ্গে, ঠিক আছে। এবং দেখো এই যে ভিটামিন সি, ভিটামিন সি যেটাকে আমরা কি বলি অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা অভাবে মানে স্কার্বি রোগ হয়। কিন্তু যদি তুমি অভাবে বললাম স্কার্বি রোগ হয়, বেশি যদি আবার নিয়ে নেওয়া হয় তো বিশেষ করে পুরুষদের কিন্তু দেখবে এই যে রেনাল স্টোন কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো এটা যদি এক্সেস পরিমাণে ভিটামিন সি কে নেওয়া হয় তাহলে কিন্তু এই ডিজিজটা হতে পারে, ঠিক আছে। চলো, এবং বলেছি তোমাদের ভিটামিন এ যার রাসায়নিক নাম রেটিনল, হ্যাঁ, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, কি বললাম ক্যালসিফেরল, ভিটামিন ডি। ভিটামিন কে ফাইনোকুইনল, ঠিক আছে। ভিটামিন কে আমাদের ব্লাড ক্লটিং এ সাহায্য করে, ঠিক আছে, মানে তোমার রক্ত তঞ্চনে কিন্তু সাহায্য করে। ভিটামিন এ, ভিটামিন এ এর যদি অভাব যায় তখন রাতকানা রোগ বা জেরোথ্যালমিয়া রোগ এই সমস্ত রোগগুলো হয়। ভিটামিন ডি, ভিটামিন ডি এর যদি অভাব দেখা যায় তখন রিকেট রোগ হবে, ঠিক আছে। ছোটদের রিকেট হয়, বড়দের অস্টিওপোরোসিস বা অস্টিওমেলেসিয়া, মানে যত হাড়ের রোগ আছে ভিটামিন ডি এর সঙ্গে রিলেটেড, ঠিক আছে। এবং নিশ্চয়ই জানো যে সূর্যের আলো থেকে কিন্তু ভিটামিন ডি তৈরি হয়, ঠিক আছে। সূর্যের আলোতে কোন ভিটামিন তৈরি হয়, ভিটামিন ডি তৈরি করতে পারে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে কড এবং যে হ্যালিবেট মাছ আছে, ঠিক আছে, কড মাছ, হ্যালিবেট মাছ, এই সমস্ত মাছের লিভার থেকেও কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন ডি কিন্তু উৎপন্ন হয়। তো এগুলো আমি পরবর্তীতে তোমাদের পড়িয়েছি, ঠিক আছে, অনেক আগেও পড়িয়েছি, পরবর্তীতে আবার আলাদা করে পড়াবো হয়তো। চলো দেখে নিই আমি তোমাদের। দেখো বলছে এই যে মরু অঞ্চলে মৃত্তিকার অপর নাম কি। দেখো মরু অঞ্চলের যে মৃত্তিকা আছে তাকে সিরোজোম বলা হয়, কি বলা হয়, সিরোজোম বলা হয়। এবং এই যে পর্জল মৃত্তিকা, এটা মনে রাখবে পাহাড়ি অঞ্চলে, ঠিক আছে, পাহাড়ি যে মাটি আছে না সেটাকে আমরা বলবো পর্জল মৃত্তিকা, কি বলা হয়, পর্জল মৃত্তিকা, ঠিক আছে। এই যে বেড দেখতে পাচ্ছ, বেড বলতে খাদার, ঠিক আছে। খাদার কি না, এটা হচ্ছে বেড বলতে না, তুমি নিশ্চয়ই জানো যে পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, ঠিক আছে, পাঞ্জাব হরিয়ানা, এই পাঞ্জাব হরিয়ানাতে যে খাদার আছে, মানে যে ধরো একটা রিভার বয়ে গেছে, সেই রিভারের পাশে দেখবে পলি জমাতে জমাতে যায়, ঠিক আছে। তো এই পাশে যে পলিগুলো জমে যায়, এগুলো যে পলিগুলো যে জমে যায়, ঠিক আছে, এটা রিভারের পাশে যে পলিগুলো জমে যায়, সে কাছাকাছি যে পলি জমে তাকে বলা হয় কি না তোমার খাদার বলা হয়, ঠিক আছে। এবং যেটাকে নিউ অ্যালুভিয়াল সয়েল বলা হয়। এবং ভাঙ্গার আছে, খাদার আছে, এটা তোমরা নিশ্চয়ই জানো তাহলে। এবং এটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল এবং একটা তোমার নিউ অ্যালুভিয়াল সয়েল, এগুলো তোমাদের আমি পরবর্তীতে আরো পড়াবো। তো বেডটা মনে রাখবে এই যে তোমার এই খাদার যে সয়েলটা আছে বা যে নিউ অ্যালুভিয়াল যে সয়েল আছে সেটাকে আমরা কি বলবো, এই বেড বলতে পারি, ঠিক আছে। এটা কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে বেড বলা হয় খাদারটাকে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, আর্চি চরিত্রের স্রষ্টা কে। একটু অড কোশ্চেন, কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, ডাব্লিউবিপি তে এসেছে, মনে রাখবে বব মন্টানা, ঠিক আছে, বব মন্টানা। একটু অড কোশ্চেন মুখস্থ করে নিবে, যেগুলো একটু অড কোশ্চেন দেখতে পাবে মুখস্থ করে নিবে। নোবেল পুরস্কার প্রাপকদের, দেখো এই কোশ্চেন এসেছে প্রিভিয়াসে, নোবেল পুরস্কার প্রাপকদের ইংরেজিতে কি বলা হয়। তাহলে নোবেল পুরস্কার প্রাপকদের ইংরেজিতে কি বলে, মনে রাখবে নোবেল লরিয়েট বলা হয়, কি বলা হয়, নোবেল লরিয়েট, বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু জানেই না, সবাই বলবেন নোবেল উইনার, ঠিক আছে, ভুল হয়ে গেল, হবে না। তো নোবেল প্রাপকদের কি বলা হয় ইংরেজিতে, নোবেল লরিয়েট বলা হয়। ইংরেজি একটা শব্দ আছে, ঠিক আছে, এই শব্দের মাধ্যমে কিন্তু যারা এই নোবেল প্রাইজ পেয়েছে তাদেরকে বোঝানো হয় কি, ঠিক আছে। তাই নোবেল লরিয়েট, নোবেল লরিয়েট মুখস্থ করে নাও। চলো পরের প্রশ্ন আমরা দেখে নি কি আছে। লাস্ট কোশ্চেন আজকের জন্য, এবং তোমরা আমাকে স্কোর জানাবে, তোমাদের স্কোর কত আসছে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি। একদম সহজ কোশ্চেন, আমি বলে দিয়েছি একটু আগে, ঠিক আছে। দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, ঠিক আছে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, টোকোফেরল। রেটিনল, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, রেটিনল, ঠিক আছে। তো আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবং যদি আমার কাছে তোমরা ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে চাও যে কি রকম ভাবে স্যার ডেসক্রিপটিভ ওয়ে, এগুলো দেখো আমি এমসিকিউ আকারে তোমাদের বলে দিচ্ছি, বাট এটা কিন্তু থিওরি পড়তে হয় তোমাকে, ঠিক আছে। ডেসক্রিপটিভ ওয়ে কিন্তু থিওরি পড়তে হয় না, থিওরি পড়লে তুমি কিন্তু এতটা কানেক্ট করে কিন্তু মনে রাখতে পারবে না। যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে,
7872141322। ঠিক আছে, তো আজকে এখানে পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকে, প্রিপারেশন শুরু করে দাও, আর কিন্তু সময় নষ্ট করবে না। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি কিন্তু ডেট কিন্তু ঘোষণা হয়ে যাবে, এনটিপিসি ডেট কিন্তু ঘোষণা হয়ে যাবে। তো প্রত্যেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, আজকে এখানে পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।